প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করছি হাতিল আজকের সংবাদপত্রের আজকের পর্বটি। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনায় চ্যানেল আইয়েরই নিয়মিত আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক জনাব মঞ্জুরুল ইসলাম। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। আপনাকে। তো সংবাদপত্রের শিরোনামগুলো দেখে আমরা আলোচনায় যাচ্ছি। বাংলাদেশ প্রতিদিন। বন্ধ হচ্ছে কারখানা, বাড়ছে বেকার। কারামুক্তি 16 বছর পর 178 বিডিআর সদস্য অবশেষে মুক্ত বাতাসে। দেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার। সংস্কারে ঐক্যমত্য কিভাবে? ফখরুলের বক্তব্যের কড়া জবাব নাহিদের। রাজনীতিতে চাঞ্চল্য। বেক্সিমকোর কারখানা চালু করতে 3 দফা দাবি। উপদেষ্টার চীন সফরে নজর ভারত যুক্তরাষ্ট্রের। সমকাল। সরকারি চাকুরেরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা। বাগে আসছে না চালের বাজার, চড়া মুরগিও। মির্জা ফখরুল কি আরেকটি 1-11 চান? প্রশ্ন নাহিদের। কালের কণ্ঠ। বিনিয়োগ রাজস্বে ব্যাপক ধস। 3 মাসে বিনিয়োগ কমেছে 71%। মির্জা ফখরুলের অভিযোগ, কিছু বিষয়ে নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না সরকার। রাজস্ব ঘাটতি 58,000 কোটি টাকা। আমার দেশ। ভারতের পানি প্রত্যাহারে কৃষিতে বিপর্যয়ের শঙ্কা। অভিন্ন নদীর করুণ চিত্র। কালবেলা। নিরপেক্ষ সরকার প্রশ্নে সরব হচ্ছে বিএনপি। দৈনিক দিনকাল। রাজস্ব আয় কমায়, ব্যয় মেটাতে ঋণগ্রস্ত সরকার। স্বাধীনতা সার্বভৌমত্ব নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান তারেক রহমানের। ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস। দৈনিক করতোয়া। কারামুক্ত বিডিআর সদস্যরা আনন্দাশ্রুতে বরণ করলেন স্বজনরা। জাতীয় জীবনে 69-এর গণ অভ্যুত্থানের তাৎপর্য অপরিসীম, তারেক রহমান। শিরোনামগুলো দেখছিলাম দৈনিক সংবাদপত্রগুলোর। আজ বিভিন্নভাবে প্রাধান্য পেয়েছে রাজনৈতিক বিষয়টি। যেমন আমরা দেখেছি যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে সরকারকে নিরপেক্ষ থাকতে হবে এরকম বলেছেন। কিছু ক্ষেত্রে সরকার নিরপেক্ষ থাকতে পারছে না, তার জবাব দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, তথ্য বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেছেন যে তারা কি আবার আরেকটি 1-11 চাচ্ছেন। আমরা জানি যে 1-11 আরেকটি এরকম অন্তর্বর্তী সরকার ছিল যেটি সেনা সমর্থিত বলে পরিচিত। ধন্যবাদ আপনাকে। গত 2 দিনের এই আলোচনায় আমার কাছে শুধু বেবি নাজনীনের একটা গান মনে পড়তেছিল আর কি। বেবি নাজনীনের সে বিখ্যাত একটা গান আছে, আপনিও সেটা জানেন, যে এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল। রাজনীতিতে এখন বাতাসটা খুব এলোমেলো হয়ে যাচ্ছে। এই এলোমেলো বাতাসে আরেকজন দিল্লিতে বসে যে শাড়ির আঁচলটা নাড়াবেন না, সেইখানে যে মানে আনন্দ পাবেন না, সেইটা কি এখন দেশের মধ্যে যারা রাজনীতি করছেন তারা কি বুঝতে পারছেন? এই যে ইস্যুগুলো নিয়ে কথা না বললেই নয়, এটা নিজেদের মধ্যে কথা বলে আলোচনা শেষ করা যায়। আমরা জুলাই বিপ্লবে কি দেখলাম? জুলাই বিপ্লবে দেখলাম যে একটি দল এবং একটি মহল ছাড়া, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ রিলেটেড একটি মহল ছাড়া সবাই তো আওয়ামী লীগের বিরুদ্ধে এবং এই বিপ্লবের পক্ষে ছিল। এই জায়গায় বিএনপিও বিপ্লবের পক্ষে ছিল, জামাত ইসলামও বিএনপির পক্ষে ছিল, ছাত্ররাও বিএনপির পক্ষে ছিল। তার এই টোটালটা মিলে একটা জোট ছিল, একটা ঐক্য ছিল। সেই ঐক্যটার মধ্যে যখন আপনি নানা রকম কথাবার্তা বলবেন, তার মানে নিজেদের মধ্যে যখন লেগে যাবে, নিজেদের যখন ঠোকাঠুকি শুরু হয়ে যাবে, তখন তো দিল্লিতে বসে বলবে যে ওই যে দেখো নিজেদের মধ্যে লেগে গেছে। এই লাগালাগিটা যত বেশি বাড়বে, এই লাগালাগিটা যত বেশি প্রকাশ্যে আসবে, তত বেশি তিক্ততা বাড়বে। তিক্ততা বাড়লে বিএনপির বিরুদ্ধে ছাত্ররা, উপদেষ্টারা বিএনপির প্রতিপক্ষ যদি হয়ে যায়, আবার এর মাঝখানে যদি জামাত ইসলামী কোনো একটা পক্ষ নিয়ে নেয়, তার মানে এইখানে যদি 2-3টা পক্ষ হয়ে যায়, এই ঐক্যটা যত বেশি অনৈক্যের মধ্যে যাবে, যত বেশি খণ্ড খণ্ড হয়ে যাবে, তত বেশি বিতাড়িত যারা তারা বেশি আনন্দ পাবে। তা আমরা কাকে আনন্দ দিচ্ছি?
কে শাড়ির আরো আঁচল এলোমেলো বাতাসে নাড়াবে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা মাত্র শুরু করেছি 6টা মাস, এটা এমন কিছু না, আমাদের অনেক দূর যেতে হবে। আমরা যে সরকারটা গঠন করলাম অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার ব্যর্থ হোক আমরা চাই না। এই সরকার যদি ব্যর্থ হয় এরপরে কিন্তু আমাদের যাওয়ার আর জায়গা থাকবে না, সকল উইন্ডো কিন্তু ক্লোজ হয়ে যাবে। এই যে এখন একটা কথা আছে যে আরেকটা 111কে আমরা চাচ্ছি, আরেকটা 111-এর কিন্তু সুযোগ থাকবে না, কারণ তখন নিজেদের মধ্যেই তো শুরু হয়ে যাবে। 111-এর সুযোগ তো আসবে না। সেই কারণে নিজেদের মধ্যে ঐক্যটা রাখতে হবে। আমাদের স্বার্থটা কি? আমাদের স্বার্থ হলো এই সরকার সফল হবে, এটা হলো আমাদের স্বার্থ। আমাদের স্বার্থ হলো এই সরকার যে সংস্কার করার উদ্যোগ নিয়েছে, মিনিমাম সংস্কারটা করে নির্বাচনে যেতে হবে। নির্বাচনটা শেষ করার পরে যে দলই নির্বাচিত হোক, যে মহলই নির্বাচিত হোক, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন তারা সম্মানের সাথে যার যার জায়গায় চলে যাবেন। এটা হলো আমাদের লক্ষ্য। আমরা তো এমন না যে আমরা চাচ্ছি যে এইখানে একটা মারামারি হোক, এইখানে রাজনৈতিক দ্বন্দ্ব বাড়ুক, ক্লেশ বাড়ুক, অন্যরা হাসাহাসি করুক, সেটা তো আমরা চাচ্ছি না। নিজেদের মধ্যে যখন দ্বন্দ্ব বাড়বে প্রতিবেশী হাসবে, এটা মাথায় রাখতে হবে। এখন বিপ্লব যখন হলো তখন আমরা সব এক হয়ে গেলাম, আর এখন আমরা যখন স্বাভাবিক অবস্থায় ফিরে যাচ্ছি, আমাদের সকল কিছু যখন একটা স্বাভাবিক অবস্থায় যাচ্ছে, তখন আমাদের মধ্যে অনৈক্যের সুর। চাওয়া পাওয়াটা কি? ক্ষমতায় বেশি দিন থাকবো, আবার দ্রুত নির্বাচন চাবো? চাওয়া পাওয়ার জায়গাটায় সবাইকে এক জায়গায় আসতে হবে। আমরা কতদিনের জন্য আসি সেই বিষয়টা ক্লিয়ার করতে হবে। আবার কতদিনের মধ্যে নির্বাচন দিব সেই বিষয়টা ক্লিয়ার করতে হবে। দীর্ঘদিন যাবৎ বলা হচ্ছে যে নির্বাচনের একটা রোডম্যাপ দিতে হবে। বলা হচ্ছে, নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে 2025-এ অথবা 2026-এর প্রথম দিকে নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত। নির্বাচন কমিশনের বরাদ দিয়ে সংবাদ শিরোনাম রয়েছে যে এই বছরের শেষ অথবা আগামী বছরের শুরুতে, এরকম বলা হচ্ছে। কিন্তু সরকারের পক্ষ থেকে যদি ঘোষণা না হয় তবে তো নির্বাচনের একটা রোডম্যাপ পাওয়া যাবে না। নির্বাচনের রোডম্যাপটা যতক্ষণ পর্যন্ত না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত নিজেদের মধ্যে এই কাদা ছোড়াছড়ি বন্ধ করতে হবে। লোক হাসানোর দরকার নাই। এখন যেটা হচ্ছে এটা হলো একটা ইম্যাচিউর আচরণ হচ্ছে রাজনীতিতে। রাজনীতিতে এখন ইম্যাচিউর আচরণের কোনো সুযোগ নাই। কার জবাব কে দিচ্ছে সেটা মাথায় রাখতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিবের জবাব দিচ্ছে ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক এবং একজন উপদেষ্টা। মাথায় রাখতে হবে এই জিনিসটা। সেই জায়গাটায় আমরা কোনো অবস্থাতেই এরকম রাজনৈতিক ঠোকাঠুকি চাচ্ছি না। যদি আপনারা মনে করেন যে প্রকাশ্য ডিবেটে থাকবেন, প্রকাশ্য হন। কে শত্রু কে মিত্র গোপন না করে প্রকাশ হয়ে যান। যদি মনে করেন যে বিএনপির প্রতিপক্ষ আপনারা দাঁড়িয়ে যাবেন, ছাত্ররা দাঁড়িয়ে যাবেন, সেই প্রতিপক্ষ ক্লিয়ার করেন। গোপন প্রতিপক্ষ থাকার দরকার নাই। যদি মনে করেন যে রাজনীতিতে এই ঠোকাঠুকিটা করে আমরা নির্বাচনটা একটু লেন্দি করব, নির্বাচনের মাঠটা আরেকটু ঘোলাটে করব, সেটাও পরিষ্কার করেন। কারণ দেশবাসী কিন্তু এখন শান্তিতে নাই। দেশবাসীর প্রত্যাশা কী ছিল? দেশবাসীর প্রত্যাশা ছিল এই ফ্যাসিস্ট সরকার যাওয়ার পরে এই দেশের মানুষের সবচেয়ে প্রথম যে চাওয়াটা ছিল সেটা হলো দ্রব্যমূল্যটা নিয়ন্ত্রণে থাকবে। আমরা সিন্ডিকেটের কথা বলছি, জিনিসপত্রের আগুন দামের কথা বলছিলাম, সেই জায়গাটায় কিন্তু আমরা স্বাভাবিক হতে পারি নাই। 60 টাকার নিচে কোনো চাল নাই। গরিব মানুষ যারা দিনমজুর তাদের চালের দাম কিন্তু এখন 60 টাকা। আমরা এখন কোনো সরকারের কেউ বলছে যে 1 টাকা করে তো এখন ফুলকপি বিক্রি হয়, খায় না, গরুকে খাওয়ায়। এইটা ফুলকপির লাস্ট সিজন। যে সমস্ত এলাকার ফুলকপি চাষ করে তারা জানে এই যে লাস্ট সিজনে ফুলকপিতে পোকা ধরে, তখন এই ফুলকপিগুলো ফেটে যায়। ওই ফেটে গেলে ওই ফুলকপিগুলা গরুকে খাওয়ায়। এটা যে সমস্ত এলাকায় ফুলকপি চাষ হয় তারা জানে। অন্য এলাকার বসে এই গল্প করে লাভ নাই। সুতরাং ফুলকপি এই সিজনে গরুই খাবে। কিন্তু যখন ফুলকপিটা সিজন ছিল তখন আমি কি খেতাম? ঢাকা শহরে এখন পর্যন্ত সবজির দামটা কিছু কমে আসছে,
বিভিন্ন রকম সবজি এখন পাওয়া যায়, কিন্তু এর বাইরে কোন জিনিসটার দাম কমেছে? নতুন করে ভ্যাট আরোপ করলেন, ভ্যাট আরোপ করার পরে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ভ্যাটে নাকি মানুষের জীবনযাত্রায় কোনো প্রভাব পড়বে না। হাস্যকর বিষয়। দাম বাড়িয়ে দিলেন, ভ্যাট বাড়িয়ে দিলেন, 10 টাকার রুটি বিস্কিট সেটা 13 টাকা হয়ে গেল, সব জিনিসের দাম বেড়ে গেল। দাম বেড়ে যাওয়ার পরে বলছেন যে জনজীবনে এমন কোনো প্রভাব পড়বে না, জিনিসপত্রের দাম বাড়বে না। অর্থনীতি কাকে বোঝাচ্ছেন? এই দেশের মানুষ যথেষ্ট অর্থনীতি বুঝে। এই দেশের মানুষ ডক্টরেটধারী অর্থনীতিবিদের চেয়ে এই দেশের মানুষ সবচেয়ে বেশি, কৃষকরা সবচেয়ে বেশি অর্থনীতি বুঝে। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। যেই শ্রমিক আজকে গার্মেন্টসে চাকরি করতো, যার চাকরিটা চলে গেছে, যার গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, সে জানে তার সংসারটা কিভাবে চলে। তার চেয়ে অর্থনীতি আর কেউ বুঝে না। কিন্তু আপনাদের সংবাদপত্রে একটি শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, বন্ধ হচ্ছে কারখানা, বাড়ছে বেকার। এটা যদি একটু খুলে বলেন। এই যে এই গত 6 মাসে নতুন কোনো মানে বেসরকারি বিনিয়োগ কিন্তু হয় নাই, সরকারি বিনিয়োগও কোনো ইন্ডাস্ট্রি হয় নাই। যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলা রীতিমতো একদম স্টার্ট হওয়ার মতো উপযোগী ছিল, সে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো এখন বিদ্যুতের সংযোগ নাই, পানির সংযোগ নাই, গ্যাসের সংযোগ নাই, না দিয়ে তারা কিন্তু ইন্ডাস্ট্রিটা চালু করতে পারছে না। চালু না করার কারণে সে তো ব্যাংক লোন নিয়ে ইন্ডাস্ট্রিটা তৈরি করছিল, কিন্তু ব্যাংক লোনের ইন্টারেস্ট তো বাড়ছে, আবার ইন্টারেস্ট সে সময় মতো দিতে পারছে না, সে ক্লাসিফাইড হয়ে যাচ্ছে, কিন্তু তার ফ্যাক্টরি কিন্তু প্রোডাকশনে যাচ্ছে না। 100-র উপরে গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, 120টা পেপার মিল বন্ধ হয়ে গেছে। এই যে দেশে যে কাগজের ক্রাইসিস, পেপার মিল তো বন্ধ হয়ে গেছে। এই যে 100-150 গার্মেন্টস এবং টেক্সটাইল বন্ধ হয়ে গেল, এই যে মানুষগুলো বেকার হয়ে গেল, এটা কারো চিন্তা নাই। একটা নতুন কোনো কর্মসংস্থান সৃষ্টি হয় নাই। এই যে বেকারত্ব, আপনি ধরেন যে মানুষটা, যেই ছেলেটা, যেই মেয়েটা গ্রাম থেকে এসে গাজীপুরের কোনো একটা গার্মেন্টসে চাকরি করতো, ওইখানে এসে সে সংসার করছে, বিয়ে শাদী করছে, ছোট্ট একটা সংসার হয়েছে, হাজব্যান্ড ওয়াইফ দুইজনই চাকরি করে একটা গার্মেন্টসে, হাজব্যান্ড ওয়াইফ দুইজনই বেকার হয়ে গেছে। এখন তার গ্রামে যাওয়ার কোনো সুযোগ নেই। সে করবে কি? সে এখন নানা রকম সামাজিক মানে নিউসেন্স ক্রিয়েট হয়, সামাজিক অশান্তি তৈরি হয়, এরকম কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছে। কারণ তার তো টিকতে হবে, বাঁচতে হবে, খেতে হবে। কর্মসংস্থানের কোনো ব্যবস্থা আপনি করতে পারলেন না 6 মাসে। 6 মাসে কোনো সরকারের পক্ষে কি নতুন করে কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব না, বিশেষ করে এই জাতীয় সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে। কিন্তু যেই ইন্ডাস্ট্রিগুলো আছে, এই ইন্ডাস্ট্রিগুলো তো আপনি ঠিক রাখতে হবে। আপনার কয়েকদিন আগে পাট সেক্টর যাতে পরিবেশ সম্মত, পরিবেশ ঠিক রাখার জন্য পলিথিনের বিপরীতে পাট যাতে বেশি ব্যবহৃত হয়, পাটজাত পণ্য যাতে ব্যবহৃত হয়, এই জন্য সরকারের পক্ষ থেকে পাটের পণ্য এবং পাটের উপর একটা ইনসেন্টিভ দেওয়া হয়েছে, একটা ছাড় দেওয়া হয়েছে। সেইটার প্রেক্ষিতে কাগজের অভাবে বই ছাপাতে পারছে না। সংবাদপত্রে কাগজের খুব ক্রাইসিস। কিন্তু এখন কাগজের মালিকরা গিয়েছিল মন্ত্রণালয়ে এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর কাছে। মন্ত্রণালয় পাটের মতো করে কাগজে একটা ইনসেন্টিভ দেওয়ার জন্য একটা অর্ডার হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ব্যাংক সেটা মানছে না, বলছে না, এটা সবাইকে দেওয়া যাবে না। সরকারের অর্ডার, অর্থ মন্ত্রণালয়ের অর্ডার, সেটা গভর্নর মানছে না, বলছে না, এটা দেওয়া যাবে না। এটা আমরা একটা কমিটি করব, কমিটির মধ্যে আপনারা যার যার ইন্ডাস্ট্রির প্রবলেম এসে বলবেন, বলার পরে সেই কমিটি সেটা ইভ্যালুয়েশন করবে, তারপরে আমরা ওইখানে ইনসেন্টিভ দেওয়া যাবে কি যাবে না সেটা পরে চিন্তা করব। মালিকদের পক্ষ থেকে, পেপার মিলের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে সেটা তো আপনি দীর্ঘমেয়াদী সময়ে করবেন, 2 মাস 3 মাস সময় লাগবে, 5 মাস সময় লাগবে। কিন্তু এই মুহূর্তে যে কাগজের ক্রাইসিস, সেটা মিট করার জন্য ইন্টারিম পিরিয়ডের জন্য একটা ব্যবস্থা করেন, সেটা কিন্তু এখন পর্যন্ত হয় নাই। ইন্টারিম পিরিয়ডে হচ্ছে না। কিন্তু আপনার এমন একটা সেক্টর আপনি দেখাতে পারবেন না যেই সেক্টর নিয়ে আমরা বলতে পারি যে এই 6 মাস সময়ের মধ্যে এই একটা সেক্টরের সুবাতাস আছে।
একটা সেক্টরে শুধু সুবাতাস আছে, আর কোনো সেক্টরে সুবাতাস নেই। সেই সেক্টরটা কি? একটা স্বৈরাচারকে আমরা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি, সেটা বিশাল বড় একটা সুবাতাস। কিন্তু তার পাশাপাশি 6 মাসের মধ্যে আমাদের পিছনে যে আরও অনেক প্রবলেম যে সরকার তৈরি করে রেখেছিল, পতিত সরকার পালিয়ে গেছে, কিন্তু যে বিশাল সমস্যা, প্রতিটা পদে পদে যে সমস্যাগুলো তৈরি রেখেছিল, সেই সমস্যাগুলো তো সমাধানের কোনো উদ্যোগ নিচ্ছেন না। হ্যাঁ, এখন কেউ কেউ আবার বলবেন যে তাদেরকে সময় দিতে হবে। তো হ্যাঁ, সময় তো দিব, কতদিন সময় দিব? এই 6 মাসের মধ্যে কি করলেন সেটা তো বলতে হবে। 6 মাসের মধ্যে যদি আপনি একটা স্টার্ট করতে পারতেন যে ঠিক আছে, যে ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে গেছে, যেই 1-150 ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, তাদের এই ফ্যাক্টরিগুলো কিভাবে আবার চালু করা যায়, সেই জন্য ওই মালিকদেরকে নিয়ে বসে যে আসেন আমরা এই ফ্যাক্টরিগুলো কিভাবে চালু করা যায়, কিভাবে সরকার হেল্প করতে পারে, আসেন দেখি আমরা কিছু করতে পারি কিনা, সেই উদ্যোগটা তো নেওয়া হয়নি। একটা উদ্যোগ তো নিতে হবে। কেউ যদি 1000 কোটি টাকা লোনের ডিফল্ট হয়ে থাকে, তা আপনি তো তাকে আবার 1000 কোটি টাকা লোন দিতে পারেন না, লোনটা সে ফেরত দিতে পারবে না, সেটা ফিজিবিলিটি তো স্টাডি আপনার করতে হবে, সেটা করেন। কিন্তু বেকারত্ব যেভাবে বাড়ছে, মানুষের যখন পেটে খাবার থাকবে না, মানুষ যখন বেকার হয়ে যাবে, মানুষের তখন কিন্তু অশান্তি তৈরি হবে, সামাজিক অশান্তি, পারিবারিক অশান্তি, সেটা একটা নয়সেন্স ক্রিয়েট করবে। এই যে দেখেন এত ছিনতাই, চুরি, ডাকাতি বেড়ে গেছে কেন? গুলশানের মতো জায়গায় আপনার মানি এক্সচেঞ্জে ডাকাতি হয়ে গেলে প্রকাশ্যে কেউ কিছু করতে পারল না। গাজীপুর এলাকায় সন্ধ্যার পরে নাকি, আমি জানি না এটা সত্য মিথ্যা, আমাদের করেসপন্ডেন্টদের কাছে, সন্ধ্যার পরে অনেক জায়গায় চলাফেরা খুব কষ্ট হয়ে যায়, ছিনতাইকারীর কবলে পড়া, নানা রকম ঝামেলায় পড়া, এরকম সমস্যা আছে। তো এই বেকারত্ব বন্ধ করতে হবে, বন্ধ কারখানাগুলো যতটা সম্ভব চালু করার ব্যবস্থা করতে হবে, সরকার একটা উদ্যোগ নিতে হবে। আপনার এখন এই যে শিল্প, তো শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে, আমরা আজকে দেখলাম, গতকাল দেখলাম যে বেক্সিমকোর বিষয়টা নিয়ে, বেক্সিমকোর শ্রমিকরা যেহেতু আন্দোলন করছে, বেক্সিমকোর বিষয়টা নিয়ে 2-3 জন অ্যাডভাইজার কথা বললেন। সেই জায়গায় বললেন যে বেক্সিমকোর 16টি শিল্প কারখানা যেগুলার নামে লোন নেওয়া হয়েছে, 16টির কোনো অস্তিত্বই নাই। ঠিক আছে, আমরা ধরে নিলাম 16টির কোনো অস্তিত্ব নেই, বাকিগুলোর যদি অস্তিত্ব থাকে সেগুলা কোনো না কোনোভাবে চালু করার ব্যবস্থা করেন। হ্যাঁ, প্রশাসক নিয়োগ করা হয়েছে, প্রশাসককে হেল্প করছে না, কারা হেল্প করছে না সেটাও তো আইডেন্টিফাই করতে হবে। যদি নিজেদের হেল্প না করার কারণে বন্ধ হয়ে যায় কলকারখানাগুলা, সেটাও তো ম্যানেজমেন্ট করতে হবে, সে ম্যানেজমেন্টও করতে পারছি না। এখন আমরা চাই যে যেভাবেই হোক এই সরকার সফল হোক, কিন্তু সফলতা করার জন্য, সফল হওয়ার জন্য কোনো না কোনো উদ্যোগ তো নিতে হবে। সেই উদ্যোগ তো আমরা এই পর্যন্ত দেখলাম না। আমি জানি না আপনি দেখছেন কি না, কিন্তু আমি একজন সামান্য গণমাধ্যম কর্মী হিসাবে আমি এই পর্যন্ত দেখলাম যে কোনো উদ্যোগ, বেকারত্ব ঘুচানো, কর্মসংস্থান সৃষ্টি করা, যে সমস্ত ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে সেই ফ্যাক্টরিগুলো চালু করার ব্যাপারে কোনো উদ্যোগ সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত নেওয়া হয়েছে বলে আমি দেখি না এই পর্যন্ত। আর এইটার সাথে আপনার এই বেকারত্ব যখন বাড়বে, তখন কিন্তু সামনে নির্বাচনী একটা আবহাওয়া তৈরি হবে। সেই নির্বাচনী আবহাওয়া কিন্তু বেকার মানুষগুলা কোনো না কোনো জোটে, কোনো না কোনো গ্রুপে, কোনো না কোনো রাজনীতির মধ্যে জড়ায় যাবে। বেকাররা যখন এই ডেলি 100 টাকা, ডেলি 500 টাকা এরকম ভাড়া হিসাবে যখন খাটতে থাকবে স্লোগান দেওয়ার জন্য, তখন কিন্তু এটা অন্যরকম দৃশ্য তৈরি হবে তখন। তো এগুলো তো আমরা চাচ্ছি না, আমরা সংস্কারে চাচ্ছি। আমরা চাচ্ছি যে জনগণ যাতে নির্বিচারে, নির্ভয়ে তার প্রিয় মানুষটাকে, পছন্দের মানুষটাকে ভোট দিতে পারে। কিন্তু আমরা যদি এরকম একটা পরিবেশ তৈরি করি যে তার পছন্দ করার কোনো সুযোগ রইল না, সে বেকার, তার কাজ নাই, সে কোনো না কোনো রাজনৈতিক নেতার সাথে, কোনো না কোনো রাজনৈতিক গোষ্ঠীর সাথে মিলে গিয়ে তাদেরকে ভোট দিয়ে দিল, বা তার তখন কোনো সে থাকলো না। কিন্তু সেটা তো আমরা চাচ্ছি না। সেটাও তো আপনার আমরা যেই ভোটাধিকারের জন্য ফাইট করতেছি এই পর্যন্ত, যে আমি একজন ভালো মানুষকে ভোট দেব, যেই সংস্কারের কথা বলা হচ্ছে, আমরা যেটা বলছি যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন যাতে না থাকে। কিন্তু রাজনৈতিক দুর্বৃত্তায়নের কাঠামো, রাজনৈতিক দুর্বৃত্তায়নের বীজ যদি আপনি রেখে দেন, তো দুর্বৃত্তায়ন বন্ধ করবেন কিভাবে? দুর্বৃত্তায়ন বন্ধ করতে হলে আমাকে কর্মসংস্থান তৈরি করতে হবে, বেকারত্ব কমাইতে হবে, মানুষের
কাজের ব্যবস্থা করতে হবে, মানুষকে জীবনযাপনের সহনীয় পর্যায়ে রাখতে হবে দ্রব্যমূল্য, এবং আইন শৃঙ্খলাটা স্বাভাবিক করতে হবে। এটা ছাড়া আপনি নির্বাচনী বৈতরণী এবং সামনের দিনগুলা খুব সহজভাবে পার হবেন, এটা ভাবার কোনো কারণ নাই। সংস্কারে ঐকমত্য কিভাবে, এটি একটি শিরোনাম আমাদের সামনে রয়েছে। আপনার কি মনে হয় কিভাবে? সংস্কারে ঐকমত্য হবে না। এটা সংস্কার যারা দিয়েছেন, যেই কমিটিগুলো সংস্কার কমিশনের রিপোর্ট দিয়েছেন, তারা তো আসলে সুপারিশ দিয়েছেন 20টা 25টা 30টা, যার যার মতো করে প্রত্যেক কমিটি সুপারিশ দিয়েছেন। এই সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলের সাথে বৈঠক হবে সরকারের, এবং ম্যাক্সিমাম সুপারিশেই রাজনৈতিক দলের সাথে, রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে এটার আলোচনায় ফলপ্রসূ হবে না। কারণ যারা এই সংস্কারের কমিশনটা করেছেন, যারা করেছেন তারা শ্রদ্ধেয় ব্যক্তি, কোনো সমস্যা নেই, কিন্তু রাজনীতির সাথে তাদের কিন্তু অনেক রকম গ্যাপও আছে। তারা মাঠের মানুষের সাথে কিন্তু অনেক কমিটিরই কোনো সম্পর্ক নেই। আমেরিকা থেকে এসে এইখানে একটা সংস্কার প্রস্তাব আমি দিয়ে দিলাম, মানুষের সাথে কোনো সম্পর্ক নেই। তো এই সংস্কার প্রস্তাবের তো আপনার বাস্তবতা হল ভিন্ন, বাংলাদেশের মানুষের বাস্তবতা কিন্তু ভিন্ন। এইখানে সংস্কার প্রস্তাব করতে হলে সকল সংস্কার করে আপনি নির্বাচনে যেতে পারবেন না। এই জায়গায় প্রথম বিরোধ হবে। সরকারের পক্ষ থেকে বলা হবে আমরা সব প্রস্তাব সংস্কার করে তারপর নির্বাচনে যাবে, এরকম প্রস্তাব এইখানেই কিন্তু শুরু হবে না। সহনীয় প্রস্তাব, ন্যূনতম সংস্কার করে নির্বাচনে যেতে হবে। এই জায়গায় তো অমিল হবে, এই জায়গায় তো মতের দ্বিমত হবে। এই মতের দ্বিমত তো উত্তরণ করতে পারবেন না, কারণ আপনি থাকবেন সংস্কার করেই আমি নির্বাচন দিব, আর আপনি থাকবেন না ন্যূনতম সংস্কার করে আপনার নির্বাচন দিতে হবে। যদি এরকম রশি টানাটানি হয়, এক পর্যায়ে রাজনৈতিক দল বলবে কোনো সংস্কার মানি না, নির্বাচন দিতে হবে। এবং আপনি দেখেন না যে এই রোজার আগেই যদি রাজনৈতিক দলগুলো মাঠে নেমে যায় নির্বাচনের জন্য, অবাক হওয়ার কোনো কিছু থাকবে না। ফেব্রুয়ারি মাস তো, ফেব্রুয়ারি মাসের মধ্যে এমনিই কিন্তু রাস্তাঘাটে মানুষের মধ্যে আনন্দ থাকে না, একটু বিষাদ থাকে। কারণ মানে আমাদের একটা বড় দিন 21শে ফেব্রুয়ারি, আমাদের শহীদ দিবস। তার পাশাপাশি আমাদের এই ফেব্রুয়ারিতে সারা পৃথিবীতে এখন যে অশান্তি, বাংলাদেশও তো শান্তি নেই, পৃথিবীতেও অনেক জায়গায় শান্তি নেই। আমেরিকা ট্রাম্প যে সমস্ত একদিনে বসেই যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তগুলোও যে আমাদের উপর খুব বেশি ইতিবাচক কোনো প্রভাব পড়বে তা কিন্তু না। ম্যাক্সিমাম সিদ্ধান্ত কিন্তু আমাদের এই সমস্ত দেশে, আমাদের মতো ছোট দেশ, বিশেষ করে সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে আমরা কিন্তু এটা চাপের মধ্যেই থাকবো। এদিক দিয়ে আবার চায়না সফর নিয়ে আমেরিকা এবং ভারতের একটা সন্দৃষ্টি কিন্তু আমাদের উপরে পড়ে আছে, সেটারও একটু এফেক্ট কিন্তু উপদেষ্টা চীন সফরে নজর ভারত যুক্তরাষ্ট্রের। তো সেই জায়গাটায় অনেক কিছু আছে। আমাদের চিফ অ্যাডভাইজার এখন একটা বড় সম্মেলনে আছেন। আমাদের প্রত্যাশা হলো সেই সম্মেলন থেকে আমরা কি আনতে পারি, উপদেষ্টা কি আনতে পারেন, এবং বাংলাদেশের জন্য, বাংলাদেশকে দেওয়ার জন্য কিন্তু প্রধান উপদেষ্টা ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ব্যক্তিকে চিন্তা করে কিন্তু বাংলাদেশে অনেকেই আসতে চায়, কিন্তু বাংলাদেশের সার্বিক অবস্থা যখন তারা কোনো বিনিয়োগকারী চিন্তা করে, তখন কিন্তু আবার দ্বিতীয় চিন্তা করে যাব কি যাব না। এই দ্বিতীয় চিন্তার কারণেই কিন্তু আমাদের অনেক বড় বড় বিনিয়োগকারীরা এই জায়গায় আসতে চায় না, কারণ বিনিয়োগের পরিবেশ আমাদের নাই। বিনিয়োগের প্রথম পরিবেশ হলো আপনার এখানে আইন শৃঙ্খলাটা স্বাভাবিক থাকতে হবে, রাজনৈতিক স্ট্যাবিলিটি থাকতে হবে, এবং সামাজিক শান্তি থাকতে হবে। এই তিনটা বিষয় যদি না থাকে, আপনাকে কোনো অবস্থাতেই সম্ভব না এখানে কারোর বিনিয়োগ করা। সুতরাং এই বিনিয়োগের পরিবেশটা আমাকে যদি তৈরি করা না দেই আমরা এই সরকার হোক, পরবর্তী সরকার হোক, আমাদের এই দেশে কোনো বিনিয়োগ হবে না। আর বিনিয়োগের বিদেশি বিনিয়োগের আরেকটা বড় বাধা হলো আমাদের এখানে বেসরকারিভাবে দেশীয় যে সমস্ত বিনিয়োগ করে আছে, তারাও তো শান্তিতে নাই, তাদেরও তো অশান্তি তৈরি হয়েছে। তাদের অনেকেরই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে, অনেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে, অনেকে এখন ব্যবসায়ীরা হাত পা গুটিয়ে কিন্তু বসে আছে, কেউ কিন্তু ব্যবসা করছে না। হ্যাঁ, সালমান এফ রহমানের মতো এরকম দাগি মানুষ যারা এরকম লুটপাটের সাথে জড়িত, যারা ব্যাংক লুট করেছে, যারা হাজার হাজার কোটি টাকা পাচার করে দিয়েছে, তাদের বিচার হওয়া উচিত, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু যে সমস্ত ব্যবসায়ীরা এই দেশে ইন্ডাস্ট্রি করেছে,
যে সমস্ত ব্যবসায়ীরা এই দেশে বিনিয়োগ করেছে এবং শত শত লোকের কর্মসংস্থান করেছে, সেই সমস্ত ব্যবসায়ীদেরকে আপনি প্রতিপক্ষ যদি বানিয়ে ফেলেন, তখন তো অন্য ছোট ব্যবসায়ীরা চিন্তা করবে যে আরে ওই বড় ব্যবসায়ীর এই অবস্থা, সুতরাং আমার অবস্থা আরও খারাপ হবে, সুতরাং আমি হাত পা গুটিয়ে বসে থাকবো। বাংলাদেশে গত 6 মাসে কোনো ব্যবসায়ীর সাথে আপনি আলোচনা করবেন, প্রত্যেকেই বলবে খুব অশান্তিতে আছি। গত 10 তারিখে আনোয়ার পারভেজের নেতৃত্বে বাংলাদেশ ব্যাংক গভর্নরের কাছে একটা ব্যবসায়ী প্রতিনিধি দল গিয়েছিল। তারা বলে এসেছিল যে আমাদের পিঠটা দেয়ালে ঠেকে গেছে, আমরা ব্যবসা করতে চাই না, আমরা সব ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে আমরা একটা সেফ এক্সিট চাই, আমাদেরকে সেই ব্যবস্থা করে দেন, আমাদের ব্যবসা করার দরকার নেই, আমরা একদম দেয়ালে পিঠ ঠেকে গেছে। পরশুদিন আমরা আনোয়ার পারভেজের সাথে কথা বলেছিলাম, আমাদের রিপোর্টার কথা বলেছে, জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা 10 তারিখে যে গেলেন এই পর্যন্ত তো প্রায় 14 দিন হয়ে গেল, তো এখন এরপরে কোনো ফলো আপ আছে কিনা? উনি বললেন যে না, কোনো ফলো আপ নাই, আমাদের সাথে সরকারের পক্ষ থেকে কোনো যোগাযোগই করা হয়নি, কোনো বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পক্ষ থেকে কোনো যোগাযোগই করা হয়নি। তারা এখন সকল অ্যাসোসিয়েশন, সকল ব্যবসায়ী গ্রুপ মিলে একটা দাবিনামা তৈরি করছে, তাদের প্রবলেমগুলো তৈরি করছে, সেই প্রবলেমগুলো নিয়ে তারা গভর্নমেন্টের কাছে উপস্থাপন করবে, প্রধান উপদেষ্টার কাছে দিবে, প্রধান উপদেষ্টার কাছে দেওয়ার পরে যদি সুরাহা না হয় তখন তারা হয়তো কোনো বড় চূড়ান্ত সিদ্ধান্তের দিকে যেতে পারে। এইটা ব্যবসায়ীরা এরকম একটা আশঙ্কা করছে। সেই আশঙ্কাটা যদি হয় যে সবাই মিলে যে আমরা সবাই ফ্যাক্টরি বন্ধ করে দিলাম, আমাদের ইন্ডাস্ট্রি সব বন্ধ হয়ে যাবে, এরকম যদি সিদ্ধান্ত হয় সেটা তো একটা মেসাকর অবস্থা তৈরি হবে। সুতরাং এর আগেই আমাদের সকল বিষয়ের একটা সিদ্ধান্ত নেওয়া দরকার, গতিশীল সরকার দরকার, গতিশীল সিদ্ধান্ত দরকার। ভেবে ভেবে দিন পার করে দিলাম, কোনো সিদ্ধান্ত নিতে পারলাম না, এরকম সরকার কিন্তু দরকার নাই। সিদ্ধান্তটা যথাসময়ে নিতে হবে এবং যথাসময়ে যথাসিদ্ধান্ত না নিলে আমাদের কিন্তু পস্তাতে হবে। যেই পস্তানোটা আমরা রাজনীতিতে গত 53 বছর পস্তিয়েছি। আমাদের আজকের যে সংস্কারের দাবি, সেই দাবিতে আমরা 24 জুলাইতে যে বিপ্লবটা করলাম, সেই বিপ্লব আমরা কিন্তু 90 একবার করলাম, আমরা কিন্তু শেষ করতে পারি নাই সেই বিপ্লব। 3 যুগের রূপরেখা আমরা কিন্তু বাস্তবায়ন করতে পারি নাই। রাজনৈতিক সংস্কৃতি আমাদের ভালো না, কারণ রাজনৈতিক সংস্কৃতিটা আমাদের এই দেশে যে যখন ক্ষমতায় যায় সে তখন ক্ষমতায় গিয়ে সে যে একসময় মানুষের কাতারে ছিল, জনগণের কাতারে ছিল, সেটা ভুলে যায় এবং চিন্তা করে যে ক্ষমতায় যেহেতু একবার বসছি, সুতরাং এটা আমার চিরস্থায়ী বন্দোবস্ত, আমাকে এইখান থেকে আর কেউ সরাইতে পারবে না। এরকম মানসিকতা যখন তৈরি হয় তখন জনগণের সাথে ক্ষমতাসীনদের এটা দূরত্ব তৈরি হয়। এই দূরত্বের চূড়ান্ত পরিণতি হলো আমাদের 5ই আগস্টের ঘটনা, যেটা ফ্যাসিস্ট সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমাদের দাবি হলো এবং আমাদের চিন্তাটা হলো এই সরকার সকল ক্ষেত্রে ভালো কিছু করুক, একটা এক্সাম্পল তৈরি হোক যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে বড় কিছু করে দিয়ে গেছে, যেটা ইতিহাস তাদেরকে স্মরণ করবে। আমরা ইতিহাসে তাদেরকে বীর পুরুষ হিসাবে, বীর মানুষ হিসাবে এবং একটা বাংলাদেশের জন্য ভালো কাজ করে গেছেন এরকম একটা ইতিহাসে তাদের নাম থাকুক, সেটা কিন্তু আমরা চাই এবং সেই প্রত্যাশা করছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব মঞ্জুরুল ইসলাম আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন হাতিল আজকের সংবাদপত্রের আজকের পর্বটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।